দেখিয়ে দিই বাইকগুলো আমাদের এখান থেকে, এই গাড়িটা থেকে চালু হয়ে এই হচ্ছে সব গাড়িগুলো রয়েছে। এখান থেকে হচ্ছে সব গাড়িগুলো এখান থেকে দাঁড়িয়ে রয়েছে। এটা এরকম অবস্থা করে রয়েছে, জানি না মানে এগুলো কী ছিল আগে আমি সেটা বলতে পারবো না। এরকম একটা পরিস্থিতি হয়ে রয়েছে। গুড মর্নিং ফ্রম কলকাতা। আজ একটা ছোট্ট রাইডের জন্য বেরোলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 5টা। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে কোথায় যাচ্ছি ওয়ান ডে রাইডে সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো আপাতত সোজা যাবো বাইপাস থেকে একজন আসবে বা দুজন আসবে, ওদের সাথে মিট আপ করে তারপর বেরিয়ে যাব একদম ফোর্টের দিকে বা নেক্সট গন্তব্যের দিকে। তো চলো আর দেরি না করে আমি আগিয়ে যাই এবং রাইডটা কন্টিনিউ করি। ওর সাথে দেখতেই পাবে কে আসবে না আসবে, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সবার সাথে সেই জিনিসটা ভাগ করে নেব। তো চলো এগিয়ে যাই। সবাই চলে এসছে, এখন আমরা বেরিয়ে যাব। এই পানিদা হাই করে দাও একটু। হ্যাঁ, গুড মর্নিং দা, একটু হাই করে দাও। এই ক্যামেরা চলছে। আচ্ছা, হাই, গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, সবাইকে মর্নিং। এখান থেকে বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো। রুবি মোড়টা ক্রস করলাম। তো এখন সম্ভবত দাদা এখান থেকে তেল নেবে বলছিল, জানি না। হ্যাঁ, তেল নেবে। তো এখানে তেল নিয়ে আবার আমরা আগে যাব ভেতরের দিক ইন দ্য সেন্স ঢুকেছে ভেতরের দিকে। তো আমরা এদিক থেকে বেরিয়ে বাইরের দিকে বেরিয়ে যাব। তো দেখতে থাকো। উপর দিয়ে চলে গেছে মা ফ্লাইওভার। তো সকালবেলা এখন ঘুরতে বাজে 5টা 21, কিন্তু মা ফ্লাইওভারে কোনো গাড়ির জন্যই খোলা নেই। তাই আমরা নিচের রাস্তাটা ধরে নিয়েছি। তো নিচের রাস্তা ধরে এখন সোজা চলে যাব মিন্টু পার্ক হয়ে একদম বিদ্যাসাগর সেতু সম্ভবত ধরবো, কারণ বিদ্যাসাগর সেতুর যে কাজগুলো চলে সেটা রোববার করেই হয় শুনেছি। তো জানি না আজকে খোলা আছে কিনা, সেটা আমাদের পানিদার কাছে আপডেট থাকতে পারে, সেটা পরবর্তীতে জেনে তোমাদেরকে বলতে পারবো। যারা সানডেতে ওয়ান ডে করে রাইড করো, যারা সাউথের দিকে কলকাতাতে থাকো, তারা যদি NH 2 और NH 6 ধরতে যাও, তাহলে তো আমাদের এই হুগলি সেতুটাকে ধরতেই হবে। তার কারণে আমাদের এই রাস্তাটা ধরতে হয়। ওর জন্যই তোমাদেরকে সেই আপডেটটা দিয়ে দেবো। ব্রিজ হয়ে আমরা উঠে পড়লাম মা ফ্লাইওভার কানেক্টারে। পার্ক সার্কাস থেকে এই রাস্তাটা আমরা ধরে নিলাম। তো এখানে নীল আলো দিয়ে যে সাজিয়েছে সকালবেলার, এই মায়াবী একটা কলকাতা শহরের আমেজটা খুব ভালোই লাগে। আজকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। আর এই ফেব্রুয়ারি 22 তারিখে এখন কলকাতাতে খুব একটা ঠান্ডা নেই। লোকে মোটামুটি ধরে রাখো, আমি যে রাইডটা করছি আমি কোনো রকম ঠান্ডার কিচ্ছু পড়িনি। মানে বলতে পারো ঠান্ডা কলকাতা থেকে বিদায় জানিয়েছে। তো তোমাদের একটা আপডেট দিয়ে দিই, এখানে দ্বিতীয় হুগলি সেতুর ব্রিজ খোলা রয়েছে, যার কারণে আমরা
সোজা বেরিয়ে এলাম, অসুবিধা হচ্ছে না। যেটা বাইপাস থেকে মা ফ্লাইওভারটা খোলা না থাকার ফলে যে নিচ থেকে আমাদের যেতে হয়েছিল। তো এই হচ্ছে আপডেট, যারা সানডে রাইড করো বা ওয়ান ডে রাইড করো তাদের জন্য আপডেট। চলে আসলাম, মানে শালিমার স্টেশনটা পার করে গেছি। তো একটু বাদেই এই রাস্তাটা থেকে ভাগ হবে, যেটা NH2 এবং NH6-এর। তো আজকে আমাদের গন্তব্য তো ধুলাগড় টোল প্লাজার দিকে, তাই আমরা আজকে NH6টা ধরবো। বাঁ দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, সেটা নিয়ে নেবো। এই সোজা উপরের দিকে যেই গাড়িগুলো যাচ্ছে সেগুলো নর্থ ইন্ডিয়ার দিকে যাচ্ছে, আর আমরা যাব হচ্ছে সাউথ ইন্ডিয়ার দিকে। রাস্তাটা যেটা গেল সেই রাস্তাটা ধরে নিলাম। তো এখানে মার্কার দেওয়া রয়েছে, কারোর সমস্যা হওয়ার কথা নয়। এই রাস্তায় আমরা যেটা যাচ্ছি সেটা মুম্বাই, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু সব দিকে চলে যাচ্ছে। ইন্ডিয়ার সাউথের দিকে এই রাস্তা চলে যাচ্ছে। তোমরা এদিকে পুরীর দিকে যেতে চাও, দীঘার দিকে যেতে চাও, সব এই রাস্তা দিয়ে আর কি চলে যাবে। রাস্তা যেতে যেতে ভাগ হবে। এই ডান দিক দিয়ে গাড়িগুলো আসছে, এগুলো সব হচ্ছে NH2 থেকে এই NH6-এ এসে উঠছে। চলে আসলাম ধুলাগড় টোল প্লাজা। তো এখানে টি ব্রেক হবে। তো টি ব্রেকের পরে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। আর টোল প্লাজাগুলোতে আমাদের কোনো অসুবিধা হয় না, কারণ আমাদের বাইকের জন্য কোনো টোল লাগে না। সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমরা এদিকে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। এটাই সবচেয়ে মজার বিষয় বাইক রাইডারদের ক্ষেত্রে। টোল দিতে যেরকম লাগে না, টোল প্লাজাতে দাঁড়াতেও হয় না। তো এই মজাটা আমাদের বাইক চালিয়ে একটা অন্যরকম অনুভূতি হয়। তো যার কারণে এই জিনিসটা খুব ভালো লাগে আমার। তো সামনেই ধুলাগড় টোলে যে চায়ের দোকান রয়েছে, সেই চায়ের দোকানে আমরা ঢুকে পড়লাম। এখানে অনেক রাইডাররাই চলে এসছে, অনেক গাড়িও রয়েছে। এই যে সবাই দাঁড়িয়ে আছে। তো আমরাও এখানে দাঁড়াবো, এখন পার্কিং করব, তারপর রিফ্রেশমেন্ট হয়ে তারপর এখান থেকে বেরোবো। তো এখানে পরপর সব গাড়ি দাঁড়িয়ে আছে, মোটামুটি 15-20টা মতো গাড়ি হবে যে আমরা এখান থেকে যে বেরোবো। তো চলো দেখতে থাকো, আপডেট তো দিতেই থাকবো। গুড মর্নিং ফ্রম ধুলাগড়। তো একটু আগে এখানে এসে ঢুকেছি, সেটা তো তোমরা জানোই। এখন চলছে চা খাওয়া। তো গাড়ি অনেকগুলোই রয়েছে, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি আমরা এখান থেকে চা খেয়ে বেরিয়ে যাব। তো ভেতরে সব দাদারা ওখানে দাঁড়িয়ে আছে। তো এখন এখানে খুব একটা ঠান্ডা নেই। তো আপাতত এইটুকুই আপডেট দিয়ে রাখলাম, দেখতে থাকি। বাইকগুলো আমাদের এখান থেকে, এই গাড়িটা থেকে চালু হয়ে এই হচ্ছে সব গাড়িগুলো রয়েছে। এখান থেকে হচ্ছে সব গাড়িগুলো এখানের থেকে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে সব সেট আপ চলছে রাইডের। এই হচ্ছে সব এখানে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। তো এই হচ্ছে এখানে আমরা খেলাম। তো হলো পানিরা ওখানে কথা বলছে, সবাই একটা ছবি হবে। তো চলো দেখতে থাকো। সবাই আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে আমাদের একটা হোটেল মারা আছে ম্যাপে, যেটা এই ধুলাগড় টোল প্লাজা থেকে 96 কিলোমিটার রাস্তা। সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করার পরে ওখান থেকে আবার সামনের দিকে বেরিয়ে যাব।
তো চলো আগিয়ে যাই। সুন্দর একটা সকাল, এখন অবধি রোদ ওঠেনি, ভালোই লাগছে। পরপর আর কি রাইডটা হচ্ছে। তো এরকম রাইড অনেক দিন বাদে আর কি করলাম, প্রায় 3 বছর বাদে। লাস্ট আমরা মানে আমি গনগনি রাইড করেছিলাম, যেটা একটা গ্রুপ রাইড ছিল। তারপর সেই মতো আর কি গ্রুপ রাইড করা হয়নি। মোটামুটি চলে আসলাম কোলাঘাট। কোলাঘাট সামনেই ব্রিজ। আর সকালবেলা কোলাঘাট ব্রিজটাতে সানডেতে অনেক লোক আসে ছোটোখাটো রাইড করতে। তো আমরাও আজকে সেরকম একটা রাইডের উদ্দেশ্যে বেরিয়েছি, সেটা তো তোমরা জানোই। তো সামনেই হচ্ছে কোলাঘাট ব্রিজ। এখান থেকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি ওয়েদার খুবই ভালো, গরম নেই, হালকা ঠান্ডা আছে। যেহেতু বাইক চালাচ্ছি হাওয়া লাগছে। এই হলো সামনে কোলাঘাট ব্রিজ। ওটা হচ্ছে ট্রেনের ব্রিজ আর এটা হচ্ছে গাড়ি যাওয়ার ব্রিজ। তো এই হচ্ছে, যেহেতু এখন শীতকাল তাই এখানের জল খুবই কম রূপনারায়ণে। এই অনেকেই গাড়ি নিয়ে আসে, ছবি টবি তোলার জন্য এসছে, বেশ ভালোই লাগে। তো এখানে দাঁড়ানোর হয়তো প্ল্যান আছে সামনের দিকে। তো ওখান থেকে এখন বেরিয়ে গেছি, বেরিয়ে এখন ওখান থেকে বলতে আমরা 5-10 মিনিটের জন্য কোলাঘাট ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম, কারণ আমরা তো সবাই মিলে রাইড করছি। তো সবাই একসাথে এসে পৌঁছেছে কি না সেটা দেখার জন্য একটুখানি আমরা বিরতি নিয়েছিলাম, তারপর আবার রাইডটা চালু করে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা কোলাঘাট পার করে ঠিক কোলাঘাটের যেখানে খাওয়া দাওয়া যেগুলো দোকানগুলো আছে, হোটেল আছে, বার আছে, সেই জায়গাতে চলে এসেছি। আমার ডান দিকে পড়ছে হচ্ছে শেরে পাঞ্জাব। এখানে ইন্ডিয়ার একটা ফ্ল্যাগ লাগানো আছে, এটাই হচ্ছে শেরে পাঞ্জাবের নিশান। এখানে ফাউন্ডার তার ছবিও রয়েছে। সামনের থেকে বাঁদিকে ভাগ হয়ে যাবে দীঘা। ওই সামনের দিক থেকে ওপর দিয়ে একটা ব্রিজ চলে গেছে, ওই ব্রিজটা পর থেকে বাঁদিকে চলে যাবে হচ্ছে দীঘা। আর আমরা চলে যাবো সোজা রাস্তাটায়। বাঁদিকে চলে গেল দীঘার দিকে রাস্তাটা, আমরা সোজা চলে যাচ্ছি। তো চলো। এই আমার পিছনে হচ্ছে পেট্রোল পাম্প। তো সেই পেট্রোল পাম্পের সামনেই দাঁড়িয়ে আছি, কারণ অনেকেই আর কি তেল নিচ্ছে। তো মোটামুটি আজকে এখনও অবধি আমার বাড়ি থেকে আমি রাইড করে এসেছি প্রায় কিলোমিটারটা দেখে বলছি তোমাদের, প্রায় 90 কিলোমিটার রাইড হয়েছে সবে। তো আমাদের টোটাল জার্নি আমার বাড়ি থেকে মোটামুটি 170 কিলোমিটার থেকে 80 কিলোমিটার রাইড আছে। তো এখনও মোটামুটি আমরা যাই এসছি, আর হাফ রাস্তা যেতে হবে। তো আপাতত এখানে তেল ওরা নিয়ে নিক, তো তারপর আমরা বেরোবো আবার। এখানে আমার এই এক গাড়ি দাঁড়ানো আছে, এখানে অধুনতার গাড়ি দাঁড়ানো আছে, আর ওই সামনের দিকে ওদের গাড়িগুলো দাঁড়ানো আছে। ওরা আপাতত রেস্ট নিচ্ছে, আর ভেতরে পাম্পের ভেতরে সব তেল নিতে গেছে। এই যে একজন বেরিয়ে আসলো, তো আস্তে আস্তে এগিয়ে যাবো। তো চলো দেখতে থাকো। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের দ্বিতীয় টোল প্লাজা, সরি দ্বিতীয় হবে না, তৃতীয় হবে, কারণ এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা খড়গপুর সাইডে।
আমরা প্রথম টোল প্লাজাটা পার করেছিলাম দ্বিতীয় হুগলি সেতুর ওখানে। প্রথম যেটা আমরা পার করেছিলাম, আর দ্বিতীয়টা পার করেছিলাম ভোলাগড় টোল প্লাজা, আর এখন একটা পার করছি ডেবরা টোল প্লাজা। সুন্দর আমরা সাইড দিয়ে বেরিয়ে গেলাম, আমাদের কোনো পয়সা করে কিছু দিতে লাগলো না, এটাই আমাদের ভালো লাগে। যারা বাইক রাইড করে প্রত্যেকটা মানুষেরই আশা করি সেই জিনিসটা ভালো লাগবে। তো এখান থেকে আমাদের যে খাবারের জায়গা সেট করা আছে, সম্ভবত আরও 20 কিলোমিটার, 15 থেকে 20 কিলোমিটার মতো রাস্তা যেতে হবে। তো কোথায় খাবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো জায়গাটা। পরন্ত ঠিক নয়, সূর্যটা কিছুক্ষণ আগেই উঠেছে, এখন প্রায় ঘড়িতে বাজে 8:30। তো ওয়েদার এখনও ভালো, গরম নেই একদমই, আর রাস্তাও ভালো রয়েছে, সব কিছু ঠিকঠাকভাবেই আমাদের চলছে। আমরা মেদিনীপুরের রাস্তায় ঢুকে গেছি। মেদিনীপুর এখান থেকে 9 কিলোমিটার দেখাচ্ছে, আর আমরা এইখানেই কোথাও একটা সম্ভবত খাওয়া দাওয়া করব, তাই জায়গা খুঁজছে আমাদের পানিরা, অভিজিৎ পানিরা। ম্যাপটা মারাই রয়েছে, দেখা যাক হোটেলটা কোথায় পায়। এখন আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম এখান থেকে। কুরুমবেড়া যে ফোর্টটা যাব, এটা মোটামুটি আর ওই 70-80 কিলোমিটার মতো রয়েছে। আমি খেলাম ডিম টোস্ট, তো ডিম টোস্ট ছিল 30 টাকা করে, দুটো ডিম টোস্ট খেয়েছি আর চা খেলাম। আপাতত সকালবেলা ব্রেকফাস্ট এটাই। তো চলো দেখতে থাকো, আগেই যাই। আমাদের আজকের 4 নম্বর টোল প্লাজাতে চলে আসলাম। তো এটা টোল প্লাজাটা পার করলে আমরা বেলদার দিকে আগিয়ে যাব। আমরা সাইড থেকে বেরিয়ে যাব। এই রাস্তাটা বেলদা দিকে যাচ্ছে। রাস্তা ঢালাই রাস্তা যেহেতু, তাই খুব ভালো রাস্তা, কিন্তু এই রাস্তাতে কিছু কিছু জায়গাতে ঢালাই ফেটে যাওয়াতে অনেক বড় বড় গর্ত তৈরি হয়েছে, যার ফলে পিক আপে থাকলে অতটা সমস্যা না হলেও আস্তে গাড়ি চালালে একটুখানি টায়ারগুলো একটু কাঁপে। তো যাই হোক, সেটা ম্যাটার না, রাস্তা ভালোই আছে, অসুবিধার কিছু নেই। রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে পুরোটাই ঢালাই রাস্তা, ডান দিক বাদিক কোনো রকম ডিভাইডেশন নেই বা ডিভাইডার করা নেই, কয়েকটা এই বস্তা দিয়ে ডিভাইডার করা রয়েছে। তো ঠিক এরকমই একটা রাস্তা দিয়ে আমি নর্থ ইন্ডিয়া গেছিলাম, যেটা হলো জম্মু শ্রীনগর হাইওয়ে। তো শ্রীনগর ঢোকার অনেকটা আগে এরকম একটা ভ্যাকেন্ট জায়গার মধ্যে এরকম ডিভাইডার ছাড়া রাস্তা দেখেছিলাম। তো সেই রাস্তাটা ছিল হচ্ছে, আমি শুনেছিলাম যে কোনো রকম যুদ্ধ বা কিছু হলে ওইখানে যাতে হেলিকপ্টার হোক বা যুদ্ধ বিমান ল্যান্ড করতে পারে, সেরকম একটা প্ল্যানিংয়ের জন্য ওরকম রাস্তা তৈরি করা ছিল বা এখনও আছে। তো আমার এই রাস্তার সম্বন্ধে কোনো আইডিয়া নেই বা কারো কাছ থেকে আমি শুনিনি। এই রাস্তাটা এরকম করার কারণটা আমি
ঠিক জানি না। এটা অনেকটা রাস্তা জুড়েই, মানে অনেকটা কিলোমিটার রাস্তা জুড়েই এরকম আর কি পরিস্থিতি। তো কেউ যদি জানো যে এখানে এরকম কেন, অবশ্যই জানিও কমেন্টে, তাহলে আমিও একটু জানতে পারবো। আমরা ডান দিকে ভেতরে ঢুকলাম, এটা হচ্ছে বেলদা বাইপাসের রাস্তা। তো ঢুকে কিছু লোকের জন্য বা কিছু রাইডারের জন্য অপেক্ষা করতে হচ্ছে, ওর জন্য আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি। একটা সিনিক বিউটির রাস্তা পেলাম, দুধারে সুন্দর সুন্দর গাছ, ওর জন্য তোমাদের দেখালাম। দাঁড়িয়ে পড়েছিলাম আমরা, যেখানে তোমাদের বললাম যে গাছের কথাটা, বেশ সুন্দর লাগছিল পরিবেশটা। তো সেইখানে কিছুক্ষণের জন্য দাঁড়ানোর কারণ হচ্ছে পিছনে যারা ছিল তারা এসে পৌঁছায়নি, তাই আমরা একটু দাঁড়িয়েছিলাম। তো এখানে হচ্ছে ভীম মেলা, পূর্ব পাঁচি মোড়, এখানে কোথাও একটা মেলা হচ্ছে। তো এই সময় হচ্ছে এসব মেলা ঠেলাগুলো হয়, বেশ ভালোই লাগে। গরমকাল শীতকাল মেলাগুলো বেশ দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমাদের তো আর বেশি রাস্তা নেই, কিলোমিটারটা এক্স্যাক্টলি বলতে পারছি না এই মুহূর্তে, কারণ আমার গুগল ম্যাপ মারা নেই। তো মোটামুটি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা। তো দেখা যাক। এখানের স্পিড লিমিট 30, আমরা 50-এর মধ্যে গাড়ি চালাচ্ছি। এখানে এটা হচ্ছে বাস ঝাড়, এই সময়টা পাতা ঝরার কাল, তাই পুরো হলুদ হয়ে আছে। সামনেই দোল আসছে, এখন সব বসন্ত উৎসবে মেতে উঠবে। ফোর্টের দিকে যত এগিয়ে যাচ্ছি, গ্রামগঞ্জের যে সৌন্দর্য একটা ব্যাপার, সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এই ডান দিকটা পুরো ক্ষেতে ভর্তি। এখন হয়তো জিনিসটা খারাপ লাগবে, এই ভেতরের দিকের রাস্তাটা কত সুন্দর রাস্তা। এখন হয়তো ক্ষেতগুলো দেখলে খুব রুক্ষ সূক্ষ্ম লাগছে, কিন্তু যখন এখানে বৃষ্টি বাদলা বা যখন ধান রোপণ হবে, জল থাকবে, সবুজ গ্রিনারি একটা ব্যাপার থাকবে, এখনও রয়েছে যদিও সব জায়গায় নয়, সেই সময়টা কিন্তু খুব সুন্দর লাগবে। আর গ্রামগঞ্জে ঠান্ডা সময় এই বছর যা ঠান্ডা পড়েছিল, খুব ভালো এনজয় করা যেত যদি এটা আমরা ওই ঠান্ডার সময় জানুয়ারির দিকে আসতাম। তো যাই হোক, ওই সময় আসিনি, সেটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই। সুন্দর সব ডান দিক বাদিকে ক্ষেত। ফোর্টের ভেতরের অংশটা, মানে বাইরের অংশটা, এখানে আপাতত গাড়ি সব পার্কিং করা হচ্ছে। যাবো আমরা ভেতরের দিকে, দেখা যাক কি কি আছে, অবশ্যই তোমাদের দেখাবো। Keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. Told me you don't really do commitment, trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. 'Cause I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. So much attention, and when you're moving in another direction, don't worry, I get it.
I meant what I said when I said it, lady. I never wanna look at a house in the garden. I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. No, I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware. তো এই হচ্ছে এন্ট্রি গেট। এখান দিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম, তোমাদের তো সব দেখালামই যে আমরা ভেতরটা কীভাবে কী এক্সপ্লোর করলাম। তো মোটামুটি ভালোই লাগলো। এখান থেকে যাচ্ছি মোগলমারি, সেই জায়গাটাও এক্সপ্লোর করব। এখান থেকে 20 কিলোমিটার রাস্তা। তো চলো এখান থেকে বেরিয়ে যাই, যেতে যেতে কথা হবে। দেখতে দেখতে এমন সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি যেটা ডান দিকে এবং বাঁদিকে ক্ষেত সবুজ, তার মাঝখান দিয়ে ঢালাই রাস্তা। এক দারুণ অনুভূতি আমাদের মধ্যে রয়েছে, কারণ এটা হচ্ছে গ্রামের ভেতরের রাস্তা। এই গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যে আমরা যাচ্ছি খুব সুন্দর লাগছে, আর সেই জিনিসটাই তোমাদেরকে তুলে ধরছি। এখানে যে ক্ষেতগুলো রয়েছে সবই হচ্ছে ধান চাষ হচ্ছে, আর সামনের দিকে খড়ের গাদাও রয়েছে কিছুটা। এখানে গ্রামের বাড়ি রয়েছে, লাল মাটির ঘর। অ্যাকচুয়ালি এটা মেদিনীপুর সাইডেই পড়ছে, বেলদা সাইড। বাঁশবাগানও আছে, সুন্দর লাগছে বেশ। আমরা যে রাইডটা করছি আজকে বেশ ভালো রাইডটা হচ্ছে, সবাই আমরা এনজয় করছি, ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লাগছে দেখে। যতটা পারছি তোমাদের আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, দেখতে থাকো। আরও ভালো ভালো জিনিস আগিয়ে যাই, দেখাবো। আমরা গ্রামের রাস্তা ছেড়ে উঠে পড়েছি আবার হাইওয়েতে। এই হাইওয়ের রাস্তাটা খুবই অসাধারণ সুন্দর, কারণ ঢালাই রাস্তা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে চালিয়ে গরম খুব একটা ফিল হচ্ছে না, যেহেতু হাইওয়ের রাস্তা। কারণ গাড়ি আমাদের জোরে চলে, সাথে কি হয় আমাদের মোটামুটি ধরে রাখো 70-80-তে যখন গাড়ি চলবে তখন সেই রাস্তা দিয়ে হাওয়াটাও অনেক বেশি পাওয়া যায়। ওই কারণে আমাদের ঠান্ডা লাগে না, মানে গরমটা আর কি লাগে না, ঠান্ডাটাই বেশি লাগে, আর রাইডিং করে আরাম পাওয়া যায়। তো যাই হোক, এগিয়ে যাই। এখান থেকে বেশি কিলোমিটার নেই, এখান থেকে আবার কোনো একটা জায়গাতে আমরা ঢুকবো, কারণ মেন রোডের উপরে তো এটা পড়বে না। এই হলো মেন রাস্তা, ক্রস করে আমরা এই রাস্তায় ঢুকছি। এই রাস্তাটাই যাচ্ছে ভেতরের দিকে। আবার আমরা ছোট রাস্তায় ঢুকে পড়েছি, গ্রামের ভেতরের রাস্তা। এবার দেখা যাক এই গ্রামের ভেতরের রাস্তাটা কতটা যেতে হয়। এখানে ফুটবল খেলা হচ্ছে এই গরমের মধ্যে, আমিও নিয়ে যাবো ভাবছি। এত সুন্দর ফুটবল খেলা হচ্ছে, আর এদিকে ধান ক্ষেত। কদিন পরে এসে আমিও ধানটা তুলে নিয়ে যাবো এবং চাল হিসেবে খাবো, তোমাদেরও দেবো, চিন্তা করো না, দেখতে থাকো। এসে এখানে পার্কিং করলাম, ওখান থেকে ভেতরে ঢোকার উপরের দিকে রাস্তা আছে, তো ভেতরে যাব, চলো দেখতে থাকো। যাই, সবই দেখাবো তোমাদের। ঢুকে পড়েছি মোগলমারিতে, একটু আগে এসে এখানে দাঁড়িয়েছি। তো এখানে কি কি আছে সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো। তো তার আগে ওর জন্য তোমাদের সাথে কথা বলে নিলাম, অনেকক্ষণ কথা হয়নি। তো দেখো তোমাদের দেখাই। এটা এরকম অবস্থায় পড়ে রয়েছে, জানি না মানে এগুলো কি ছিল আগে, আমি সেটা বলতে পারবো না। এরকম একটা পরিস্থিতি হয়ে রয়েছে। এরকম ওপর দিকেও এগুলো এরকম রয়েছে। ওই ওপরের দিকে আমরা যাব, এই সামনের দিক দিয়ে দেখি। এখানে সব এগুলো ভেঙে পড়ে রয়েছে কাঠগুলো। এরকম আর কি পরিস্থিতি রয়েছে। এই ওপরের দিক থেকে জায়গাটা এরকম আর কি দেখাচ্ছে। এটা হচ্ছে মোগলমারির কাছে হাত দেওয়া যাবে না বা ভর দেওয়া যাবে না, এরকম লেখা আছে।
মোগলবাড়ি মিউজিয়ামের ভেতরে যেটা রয়েছে, এই ছবিগুলো রয়েছে হচ্ছে এগুলো আগে যেরকম অবস্থা এগুলো ছিল ঠিক সেই ছবিগুলো আর কি তুলে ধরেছে এখান থেকে। অনেক রকমের মূর্তি এখানে পাওয়া গেছিলো। এখানে লেখা আছে বিভিন্ন মাপের প্রাচীন ইট, অনেক রকমের ইট রয়েছে। এখানে রয়েছে নকশাযুক্ত ইট। এখানেও রয়েছে নকশাযুক্ত ইট। এখানে লোহিত রঙের মৃৎপাত্র। এখানে অনেক রকমের পাথর রয়েছে যার মধ্যে টেরাকোটা করা আছে। ব্লকের ছোট্ট একটি গ্রাম মোগলবাড়ি গ্রাম। এই মোগলবাড়ি গ্রামে প্রচুর মূর্তি দেখতে পাওয়া যায়। সেই দ্বীপের মধ্যে একটা দ্বীপের নাম সখীসলার দ্বীপি। এই সখীসলার দ্বীপি উপরে আমরা এখন বর্তমান আছি। এই দ্বীপি সখীসলার দ্বীপির নাম শুনে ডক্টর রতন তিনি এসেছিলেন মোগলবাড়ি পরিদর্শন করতে। তিনি এসে পুরো গ্রাম ঘুরে দেখেন যে পুরো গ্রামের তলায় একটা প্রাচীন যুগের স্থাপত্য মাটির তলায় চাপা হয়ে আছে। তো তিনি সরকারের কাছে আবেদন করেন যে এখানে খনন কার্য করে যদি মাটি করে দেখা যায় তাহলে প্রাচীন একটা ইতিহাস আবিষ্কার হবে। সরকার 2003 সালে অনুমতি দেওয়ার পর তিনি আসেন। তিনি এসে এই জায়গাটাকে ঠিক করেন করবেন বলে। এই জায়গাটা ছিল মোগলবাড়ি তরুণ সেবা সংঘ পাঠাগার ক্লাবের ছিল। ক্লাবের সেক্রেটারি সেই সময় পরিচালনা মিশ্র তিনি অনুমতি দেন যে ইতিহাস যদি আবিষ্কার হয় আমাদের কোনো আপত্তি নেই, আপনি খনন কার্য করুন। 2003 সাল থেকে 2013 সাল পর্যন্ত এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাদের স্টুডেন্টদেরকে নিয়ে এসে প্রতি বছর 1 মাস করে খনন কার্য করেন। খনন কার্য করতে গিয়ে এই মাটির তলা থেকে এই উঁচু ঢিবির ভেতরে একটা বাড়ি বেরিয়ে আসে। এই বাড়িটা আমরা বাইরে দেখতে পাচ্ছি। এটা ছিল গুপ্ত যুগের সময়কার একটা বৌদ্ধ মহাবিহার। সিল এই মাটির ভেতর থেকে পাওয়া যে প্রথম সামগ্রী পাওয়া গেছে তার মধ্যে হচ্ছে কিছু গ্রামীণ সিল পাওয়া গেছে, 95 ধাতু বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে, কিছু স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে এবং তাদের ব্যবহার করা বিভিন্ন পোড়ামাটির জিনিসপত্র পাওয়া গেছে। এবং এই স্ট্রাকচারের গঠন এবং এই সমস্ত সামগ্রী সব কিছু মিলে যখন দেখা গেল যে এটা একটা বৌদ্ধ মহাবিহার নালন্দার সমসাময়িক ছিল। এবং সেই সিল থেকে যে গ্রাম ফাটা দেওয়া হয়েছে তাকে উল্লেখ হয়েছে শ্রীবঙ্গ মহাবিহারের আর্যভূত সংসদ। কারণ সেখান থেকে বলা হচ্ছে যে এটা একটা শ্রীবঙ্গ মহাবিহার বলে এই মহাবিহারটার নাম ছিল বলে অনুমান করা হচ্ছে। কিন্তু পরবর্তীকালে আরো দুখানা সিলের নাম পাঠানো হয়েছে। তাতে লেখা আছে মুলাইকা মহাবিহার এবং যোগ্যপিণ্ডিকা বিহারিকা। এখান থেকে বলা হচ্ছে যে শুধু মহাবিহার নয়, এখানে বিহারিকা মানে প্রাইমারি লেভেলের মানে নিম্ন শ্রেণীর ছেলেদেরকেও পড়ানো হতো এবং উচ্চ শিক্ষাও দান করা হতো। তো সেইখান থেকে বলা হচ্ছে নালন্দা নয়, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই যে বৌদ্ধ মহাবিহার আবিষ্কার হয়েছে এখানে প্রাইমারি লেভেল থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত এখানে শিক্ষাদান করা হতো, যেটা অন্যান্য বিহারে পাওয়া যায়নি। একই ক্যাম্পাসের মধ্যে এখানে শিশুদের এবং বড়দের সবার পড়াশোনার ব্যবস্থা ছিল। এখানে মূলত যেটা পাওয়া গেছে কৃষ্ণ রেকর্ড, 95 জন ধাতু গণিতের মূর্তি এবং এছাড়া পাওয়া গেছে স্বর্ণ মুদ্রা, যেটা নতুন আবিষ্কার সারা ভারতবর্ষের মধ্যে ওই রাজার স্বর্ণ মুদ্রা ওটাও পাওয়া গেছে, যেটা এখানে পাওয়া গেছে। আর এখানে টোটাল পাওয়া গেছে মাটির স্তর 7খানা, তাতে স্ট্রাকচার আছে 4খানাতে। আমরা দেখতে পাচ্ছি গুপ্ত যুগ এবং পাল যুগের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। কিন্তু সেই যে স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে ওই স্বর্ণ মুদ্রা রাজা সমাচার দেবের স্বর্ণ মুদ্রা, এই এলাকাতে ওই রাজার যে রাজ্য ছিল সেই রাজ্যের প্রচলিত মুদ্রা, এটা একটা নতুন আবিষ্কার। আর এখানে যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে প্রায় 52 ধরনের ইট পাওয়া গেছে, যে ইট দিয়ে নালন্দাও এত মানে ইট ব্যবহার করা হয়েছে নালন্দা মহাবিহারে, কিন্তু আমাদের এখানে এত ধরনের ব্যবহার করা হয়েছে। সেইখান থেকে দেখা যাচ্ছে যে এই বিহারের যে আউটার ওয়াল ছিল তার চারিপাশে যে স্ট্যাকো মূর্তি দিয়ে বাইরে করে দেওয়াল দেখবেন স্ট্যাকো মূর্তিগুলো কিছু পাওয়া গেছে আছে, পুরো বিহারটার চারিপাশে এই স্ট্যাকো মূর্তি দিয়ে যে অলঙ্কৃত করা হয়েছিল যাতে বাইরের প্রতি ব্যক্তি অথবা প্রতি ব্যক্তিরা এলে তারা দেখে আগে মুগ্ধ হবেন এবং বিহারের চারদিকে প্রদক্ষিণ করবেন, তারপরে বিহারে প্রবেশ করবেন। এইভাবে কিছু কিছু কালচার আমাদের এই বিহারে পুরো আলাদা পাওয়া গেছে। সেখান থেকে বোঝা যাচ্ছে যে ভারতবর্ষের পূর্ব ভারতের ইতিহাসে এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রাচীনতম, বৃহত্তম এবং ঐতিহাসিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ
একটা প্রাচীন বৌদ্ধ মহাবিহার আমাদের পশ্চিমবঙ্গের একটা নতুন আবিষ্কার, ইতিহাসে কোথাও উল্লেখ ছিল না, এটা কিন্তু ইতিহাসের বইয়ে সংযোজন হবে এবং এটা পশ্চিমবঙ্গের মধ্যে নতুন আবিষ্কার। দিক দিয়ে এটা হচ্ছে পিছনের দিকে, ওই দিক দিয়ে আমরা গেছিলাম, ওই সামনের দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে আমরা গেছিলাম, এই পিছন দিক থেকে আমরা চলে আসলাম। আর এই রাস্তা দিয়ে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, ঠিক ওই পজিশনে আমাদের বাইক টাইকগুলো রাখা, ওখানে যাব, তারপর আবার সামনের দিকে বেরিয়ে যাব। চলো একবারে মোটর ব্লগিং সেট আপে তোমার সাথে কথা হবে। এখন আমাদের যে দুটো ডেস্টিনেশন ছিল দুটোই অসাধারণ সুন্দর ছিল, তবে গরম যেহেতু একটুখানি বেশি পড়েছে তাই একটু কষ্ট হচ্ছিল। এছাড়া মোটামুটি সবই ঠিকই আছে, রাইডটাও ঠিক আছে, গাড়ি চললে আমাদের অসুবিধা নেই, কিন্তু হেঁটে উঠতে গেলে একটু কষ্ট হচ্ছিল। তো এই সামনেই আমরা একদম স্মুথ হাইওয়ে পেয়ে যাচ্ছি, এই স্মুথ হাইওয়ে ধরেই আমরা বেরিয়ে যাব আমাদের লাঞ্চ হোটেলের উদ্দেশ্যে। তো দেখা যাক কোথায় লাঞ্চ করি, সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। এটা হলো আজকে দুপুরবেলার আমাদের লাঞ্চ, মিক্স চাউমিন আর গার্লিক চিকেন। এই হচ্ছে পুরো অ্যাটমসফিয়ারটা এখানে এরকম রয়েছে। থেকে আমরা বেরোচ্ছি, খেয়েছি হলাম এই রেস্টুরেন্টটায় খেয়েছিলাম, খারাপ ছিল না খাবার। আমরা এই ওপরে উঠে গেলাম, এই এখানে সবাই মিলে দাঁড়ালাম, এই নিচেই হচ্ছে আমাদের খাবারের জায়গাটা ছিল। তো হাইওয়েতে উঠে তোমার সাথে কথা হবে। উঠে গেলাম এখন, তো ঘড়িতে বাজে 3:15, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে 170 কিলোমিটার। গুগল বলছে 3.5 ঘন্টা লাগে সেই ডেস্টিনেশন পৌঁছাতে। তো দেখা যাক, 3:15 রাইড স্টার্ট করলাম, কতক্ষণে পৌঁছাই আর টাইম কতটা লাগে সেটা তো অবশ্যই জানাবো, দেখতে থাকো। ঘড়িতে বাজে 4:19, আমরা প্রায় 50 কিলোমিটার রাইড করে চলে এসেছি, 1 ঘন্টা হয়েছে। তো এই রাস্তায় এখন চলে যাচ্ছে কোলাঘাট, তারপর হলো ধুলাঘাট টোল প্লাজা, এই করতে করতে আমরা দ্বিতীয় হুগলি সেতু হয়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন যে ওয়েদার আপডেট বিকেলের দিকের বেশ মনোরম, গরম খুব একটা নেই, আর রাইড তো আমাদের ভালো হচ্ছেই, অসুবিধা নেই। তো এইটুকুই আপডেট দিলাম। আর যেতে যেতে কিছু কিছু গাছে পলাশ ফুটে রয়েছে, পলাশ গাছে। সামনেই বসন্ত উৎসব, প্ল্যান ছিল এই বছরও একটু পুরুলিয়া যাওয়ার, কিন্তু এই বছর আর হচ্ছে না পুরুলিয়া যাওয়া আমার কিছু কারণবশত। তো যাই হোক, দেখতে থাকো। চলে আসলাম কলকাতামুখী ডেবরা টোল প্লাজায়। এই ডেবরা টোল প্লাজা থেকে আমরা সকালবেলাও গেছিলাম, আবার বিকেলবেলা এদিকের প্রথম টোল প্লাজা দিয়ে পার হয়ে গেলাম। এখান থেকে সম্ভবত আর ওই ধরে নাও 100 একটু বেশি কিলোমিটার সম্ভবত বাকি আমাদের বাড়ি। রাস্তা ভালো, গাড়ি ঘোড়াও কম এইদিকে আপাতত। তো দেখা যাক, কোথাও তো একটা চায় ব্রেক হবেই, তো সেইখানে তোমার সাথে কথা হবে। সামনে গাড়িটা কীরকম বিপজ্জনকভাবে ফ্লিপকার্টের জিনিসপত্র নিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। একটা দিক ভার হয়ে গেছে, আরেকটা দিকে কিছুই নেই। তো যাই হোক, এরকমভাবে রিস্ক নিয়ে গাড়ি চালানো উচিত না, তাও এরা চালাচ্ছে, আমরাও চালিয়ে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। দেখতে দেখতে চলে আসলাম প্রায় কোলাঘাটের কাছাকাছি। এই যে ওপরের যে ব্রিজটা যাচ্ছে, এই ব্রিজটা ঘুরে ওই নিচের দিকেই নামছে, ডান দিকে চলে যাচ্ছে দীঘার রাস্তা। আমরা তলা দিয়ে যাচ্ছি হচ্ছে একদম কোলাঘাট ব্রিজের দিকে। চায়ের ইচ্ছা তো আছে, দেখা যাক কখন কোথায় দাঁড়াই। এই হচ্ছে ডান দিকে রাস্তাটা ঢুকে গেল দীঘা, আর এখন আমরা সোজা এই কোলাঘাটের দিকে যাচ্ছি।
ডান দিকের রাস্তাটা দিয়ে পিছনের দিকে, আর এখন যাচ্ছি বাঁদিকের রাস্তা দিয়ে কলকাতার দিকে, কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে। ব্রিজটা, এই রাস্তাটা বেশ ভালোই লাগে, তলা দিয়ে নদী বয়ে গেছে, ওপর দিয়ে ব্রিজ হয়ে গেছে। বাইক পার্কিং করলাম এইখানে, এখন চায়ের দোকানে ঢুকেছি, মানে ঢুকবো, হাত পাত ধুয়ে। গাড়ি সব এখানে পার্কিং হয়েছে, তো তারপর চা খেতে যাবো। আমরা চা খেয়ে বেরোলাম, তো চা খাওয়ার পরে একটু রিফ্রেশ হলো শরীরটা। তো এখান থেকে আমার বাড়ি প্রায় 60 কিলোমিটার দেখাচ্ছে। তো এখন রাস্তার পরিস্থিতি একদম ওকে। ওকে বলতে যানজট এই মুহূর্তে নেই, সামনের দিকে অবশ্যই পাবো, কারণ সন্ধ্যাবেলার দিক, যদিও আজ রবিবার, জানি না পাবো কি না। তো এটা করতে করতেই এগিয়ে যাচ্ছি। কেমন লাগছে বা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আশা করি ভালো লাগবে। 100 খুব একটা আমি করি না, তাই আজকে যে ব্লগটা একটাই ব্লগ হবে বা হয়েছে, তাই দুটো জায়গায় যেহেতু গেছি একই দিনে, তাই ব্লগটা একদিনেরই হবে 100 হিসাবে। দেখতে দেখতে চলে আসলাম আমাদের 2 নম্বর টোল প্লাজা, যেটা হলো ধুলাগড় টোল প্লাজা। সকালে এই টোল প্লাজা থেকেই আরম্ভ করেছিলাম আমাদের যাত্রা, এখন আবার সেই টোল প্লাজা থেকেই বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখান থেকে প্রায় 40 কিলোমিটার রাইড বাকি আমার। মোটামুটি আস্তে আস্তে এইভাবেই রাইডটা শেষ হয়ে যাবে আজকের দিনের মতো। দেখতে থাকো, এখানে সবাই দাঁড়িয়েছে, একে অপরের সাথে একটু কোলাকুলি করবে, দাঁড়িয়ে গল্প সল্প করবে, করে বেরিয়ে যাওয়া হবে। তো ওখান থেকে সবার সাথে দেখা করলাম, একটু চা খেলাম, চা খাওয়ার পর এবার বেরিয়ে যাচ্ছি। একদম ধুলাগড় পার করে গেছি, এবার সোজা আমরা দ্বিতীয় হুগলি সেতু ধরবো। তো আপাতত দ্বিতীয় হুগলি সেতু ব্রিজেই তোমাদের সাথে আরেকবার কথা বলে নেব। তো এগিয়ে যাই, কারণ ব্রিজে ওঠার পরে বা আগে কোথাও যদি জ্যাম থাকে, তাই রাইডটায় আমার কনসেন্ট্রেশন করতে হবে, তাই এই কথাটা বললাম। তো দেখতে থাকো। দেখতে দেখতে রাত্রিবেলার, রাত্রি ঠিক নয়, ওই 9টা, এই 7:20 বাজে। তো এই সময়ের সুন্দর একটা ভিউ, ওয়েলকাম ওপরে লেখা আছে, তোমরা বুঝতেই পারছো যে ওয়েলকাম কোথায় লেখা আছে। এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। তো দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আমরা নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি, আর বেশি দূর নেই। আর হুগলি সেতুতে তো প্রতি বছর প্রতিদিনই কাজ হতে থাকে, কাজেই রাস্তা অনেকটাই ক্লোজ হয়ে গেছে। এই বাদিকে কাজ হচ্ছে, ডান দিকে কাজ হচ্ছে, এটা প্রতিদিনকার ব্যাপার। তো যাই হোক, আগিয়ে যেতে যেতে তোমার সাথে শেষ মুহূর্তের কথা হচ্ছে, দেখতে থাকো। তো আমি এখন বাড়িতে চলে আসলাম, এই হলো ঘরে ঢুকে যাচ্ছি, এই হলো আপডেট। তুমি এই পাশে চলে আসো। তো সবাইকে গুড নাইট, আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করলাম, টাটা।